নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজি এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ইডি এবং ইসি দুজনা খুব জোর সোর করে খেলা শুরু করে দিয়েছে। প্রথম ওভারেই বেশ কিছু উইকেট ডাউন করে দিয়েছে, বোল্ড আউট হয়ে গেছে বেশ কিছু। মমতা ব্যানার্জি যত খাস লোক ছিল, সচিব থেকে শুরু করে পুলিশ কমিশনার, যত আইপিএস আইএএস অফিসার, প্রত্যেক কিন্তু 0 রানে আউট, বোল্ড আউট হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি নিজে কিছু ইস্যু পাচ্ছেন না, তিনি রাজপথে নেমেছেন কি নিয়ে না গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট, তেলের সংকট, এই নিয়ে যে একটা বস্তা পচা ইস্যু। এই ইস্যু ওনার কোনো কাজে লাগবে না। এই ইস্যু নিয়ে উনি যে রাস্তায় নেমেছেন তা বিন্দুমাত্র জনতার মধ্যে প্যানিক সৃষ্টি করতে পারবেন না, কারণ জনতা কিন্তু অ্যাডামেন্ট হয়ে গেছে। জনতা পরিষ্কার বলছে যে গ্যাসের দাম যদি 5,000 টাকাও হয় সিলিন্ডার, তাও কিন্তু ভোট বিজেপিকেই দেবে। তেলের দাম যদি 500 টাকাও লিটার হয়েছে, তাও ভোট কিন্তু বিজেপিকেই দেবে। এখন ওনার কথা চলছে না, শুনবে না, একদম অ্যাডামেন্ট হয়ে গেছে। ঠিক যেমন 2011-তে সিপিএম বামফ্রন্ট সরকারের প্রতি মানুষ যেরকম বীতশ্রদ্ধ হয়ে গেছিল, ঠিক অনুরূপভাবে বর্তমানে প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে বীতশ্রদ্ধ হয়ে গেছে টিএমসি সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জির উপর। সংখ্যালঘু সম্প্রদায় পর্যন্ত রেগে আগুন। সংখ্যালঘু সম্প্রদায়ও আজকে মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলছে এবং ভোটও তারা টিএমসির বিরুদ্ধেই ভোট করবে। যদিও বিজেপিকে না করলেও তারা টিএমসিকে কিন্তু ভোট দেবে না, একদম সিদ্ধহস্ত হয়ে গেছে। ইডি প্রথমে বলেইছিল যে মমতা ব্যানার্জি যদি যখন সরকারে থাকবে, প্রশাসন যখন ওনার হাতে থাকবে, এখানে ইনভেস্টিগেশন করা খুবই মুশকিল। ওনারা অপেক্ষা করছিলেন যে কতক্ষণ নির্বাচন কমিশন প্রশাসনকে নিজের হাতে নেয় এবং সেখানে যে রদবদল করিয়েছে, এবং খুব সন্তর্পণে ইডি কিন্তু আবার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে বিভিন্ন জায়গায় ছাপামারি, বিভিন্ন কয়লা কেলেঙ্কারি থেকে যত শুরু করে প্রত্যেকটি জায়গায় আজকে ভেতরে ভেতরে কিন্তু ছাপা শুরু হয়ে গেছে। এবং ইডি যে পুরনো ফর্মে ঘুরে এসেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই দেখুন বড় মাছ কিন্তু জালে তুলবে ইডি, এরকম একটা একদম অ্যাডামেন্ট অ্যাকশন নিয়ে শুরু করেছে। ইলেকশন কমিশন ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেখুন যত সিপি, পুলিশ অফিসার, আইপিএস অফিসার, যত মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ অফিসার ছিলেন প্রত্যেকে কিন্তু আউট করে দিয়েছে এবং নিজস্ব পছন্দ মতো ইসি এবং সেখানে নিয়োগ করেছেন। সচিব পর্যন্ত নন্দিনী চক্রবর্তী যে খুবই মমতার চটি চেটে ওখানে জায়গাটা নিয়েছিলেন, ওনাকে কিন্তু আউট করে দিয়েছে আজকে নন্দিনী চক্রবর্তী। কিন্তু বুঝতে পারছে সেই জায়গায় যাদেরকে মমতা ব্যানার্জি দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত অফিসারদেরকে নবান্নে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। এটা তো গেল সরকারিভাবে মমতা ব্যানার্জিকে কিভাবে ঘেরাবন্দি করছে। আর রাজনৈতিকভাবে ঘেরাবন্দি শুরু করেছে শুভেন্দু অধিকারী, বিজেপি টিম, এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বহু আগে থেকে বরাবর বলে এসেছে যে ভবানীপুরে উনি দাঁড়াবেন, ভবানীপুরে ওনাকে হারাবেন, এবং নন্দীগ্রামেও দাঁড়াবেন, নন্দীগ্রামেও উনি হারাবেন, এবং উনি যেখানে দাঁড়াবেন ওনার এগেনস্টে শুভেন্দু অধিকারী কিন্তু দাঁড়াবেন। ঘরে ঢুকে হামলা যাকে বলে, ঘরে ঢুকে তাণ্ডব সৃষ্টি করা এবং হুমকি দেওয়া, সেটা শুভেন্দু অধিকারী বরাবর করে এসেছে। আজকে যে 144 জন বিজেপির এমএলএ ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, তার মধ্যে পরিষ্কার দেখা গেছে নন্দীগ্রাম এবং ভবানীপুরে দু জায়গাতেই কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। 2021 সালে সবার আগে টিএমসি মমতা ব্যানার্জি নিজের প্রত্যেকটি পদপ্রার্থীকে ঘোষণা করে দিয়েছিলেন সবার আগে। এখনো পর্যন্ত টিএমসির লিস্ট কিন্তু আউট হয়নি, কে কোথায় দাঁড়াবে, কাকে কোথায় দাঁড় করাবে, মমতা ব্যানার্জি নিজে কোথায় দাঁড়াবে, এখন উনি কনফিউজ হয়ে গেছেন। এখন মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, কি করবেন সেটাই এখন উনি ভেবে পাচ্ছেন না। কিভাবে লড়বেন, কিভাবে শুভেন্দুকে কাউন্টার অ্যাটাক করবেন, ওনার মাথায় কিন্তু কোনো কাজ করছে না। আবার কি হুইল চেয়ার কিন্তু পুরনো হয়ে গেছে, আবার নতুন ফন্দি ফিকির হয়তো শুরু করবে, হয়তো আইসিইউতে ঢুকবে, হয়তো এমন কোনো
মেডিকেল একটা কাওয়াজ সৃষ্টি করবে যে দেখো বিজেপি আমাকে এই করেছে, সিম্পেথি আদায় করবে। কিন্তু যাই করুক, পাবলিক কিন্তু বুঝে গেছে কি মুসলিম কি হিন্দু, পাবলিক বুঝে গেছে ওর এইসব নাটকবাজি, এইসব আর যাত্রাপালা চলবে না। উনি যদি আইসিইউতেও যদি বসে বসে ভাষণ দেয় বা পড়ে থাকে, তাও কিন্তু পাবলিক ওকে একটিও ভোট দেবে না। এটা কিন্তু পাবলিক জনমানুষের মতি গতি পরিষ্কার বোঝা যাচ্ছে। টিএমসির দুটি কাজ, একটা হচ্ছে নোংরামি করা, নোংরামি করে গুন্ডাগর্দি করে ভোটে জয়লাভ করা, আর একটা হচ্ছে ভাতা দেওয়া, মুয়াজ্জিন, পুরোহিত ভাতা, বেকার ভাতা, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, এই নানান রকমের টাকা ছড়িয়ে ভোট কেনা যে একটা গত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেই জিনিসও কিন্তু আর কোনো কাজে লাগবে না। তার কারণ এই যে মোদির মিটিং হয়ে গেল কলকাতাতে, অনেক যুব সমাজ, অনেক যুবক যুবসাথীর টাকা নিয়ে সেই মিটিংয়ে গেছে। টাকা নেবে মমতা ব্যানার্জির, ভোট দেবে বিজেপিতে, যেটা আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বেশ কিছু জায়গায় আমিও রিসার্চ করেছি, যেটা দেখা যাচ্ছে টিএমসির খাবে, টিএমসির হয়ে প্রচার করবে আর ভোট দেবে কিন্তু বিজেপিতে। আর মুসলিমরা টিএমসিরও খাবে, টিএমসি নেবে, ভোট দেবে কিন্তু আসাদুদ্দিন ওবেসি এবং হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী। এই হচ্ছে ফর্মুলা। এখন দিদিমণি যতই ভাতা খয়রাতি দেখ, দান খয়রাতি করুক, কোনো কিছুই কাজ লাগবে না। পায়ে ব্যান্ডেজ আর চলবে না। আইসিইউ যদি ঢুকে, মেডিকেল ভাবে অন্যভাবে কোনো যদি একটা ফন্দি বিক্রি করে থাকে, কোনো রকমের ফন্দি বিক্রি আর চলতে পারে না বা চলবে না। এটা কিন্তু জনতা ঠিক করে নিয়েছে। এখন উনি ঠিক করুক যে উনি কোথায় দাঁড়াবেন। এমনও হতে পারে হয়তো ভবানীপুরে দাঁড়ালেন না, অন্য কোথাও দাঁড়ালেন, আমার মনে হয় শুভেন্দু সেখানেও তারা করতে পারে, এটাও হলেও হতে পারে। এখন দেখা যাক, উনি আজকে রাজপথে নেমেছিলেন, কি হয়। কিন্তু সবার আগে আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী, উনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে পরিষ্কার বলেছেন যে টিএমসির সুপ্রিমো মমতা ব্যানার্জির উচিত এই ভোট বয়কট করা। কারণ যে 60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন আছে, তাদের কি হবে। হয়তোবা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আইএসএফ, সিপিএম বা অন্য পার্টি দল তারা সুপ্রিম কোর্টে যেতে পারে বা কিছু একটা আইনের ব্যবস্থা বা আইনের খেলা খেলতে পারে। সেটাই এখন দেখার। যদি সেই 60 লক্ষ মানুষ ভোট দিতে না পারে বা যদি সেই 60 লক্ষ মানুষের সম্পূর্ণভাবে নাম চলে যায়, আমি বলবো এটা অবিচার হতে পারে। তার কারণ ওখানে প্রচুর বৈধ ভোটার আছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য সমস্যার জন্য তাদের নামগুলো বাদ গেছে বা বিচারাধীন হয়ে আছে। সেটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে যদি সেইগুলো বাদ হয়ে যায়। তার কারণ এই 6 এপ্রিল বা 9 এপ্রিলের মধ্যে 60 লক্ষ নাম কিন্তু শর্টলিস্টেড হবে না। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ভোট ঘোষণা হয়ে গেল, ভোটের দিন ঘোষণা হয়ে গেল, আদৌ ভোট সেই দিনে হবে কি না সেটাই এখন দেখার। সেটাই কিন্তু এখন দিদিমণি ভয়ে কিছু বলতে পারছেন না, যে ভোট বয়কট করলাম। আবার এটাও বলতে পারছেন না যে 60 লক্ষ নাম যদি না ওঠে তাহলে ভোটটাকে পিছিয়ে দেওয়া হোক, সে কথাও কিন্তু বলতে পারছেন না। তার কারণ উনি জানে যে 6 মে হচ্ছে লাস্ট, ওনার মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে কি হতে পারে উনি খুব ভালো করে জানেন। তার কারণ RN রবিকে কিন্তু এরকম বসিয়ে রাখার জন্য নিয়ে আসা হয়নি, তাহলে সিবি আনন্দ বোসকে রেখেই দিতে পারত।